আমার স্বামীর মাসিক বেতন তিনি তার পুরোটাই পরিবারকে দিয়ে দিতেন। আমি তাকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম, তুমি কি তোমার বেতনের সামান্য অংশ আমাদের পরিবারের জন্য আলাদা করে রাখতে পারো না? তিনি একটা বিদ্রূপের হাসি হাসলেন। টেবিলের উপর ফোনটা অনবরত কেঁপে উঠলো। আমি স্ক্রিনের দিকে তাকালাম। ভাইবারে একটা মেসেজ এসেছে। পাঠিয়েছে আমার দেবর সিয়াম। সে কোনোদিন আমাকে ভাবি বলে ডাকেনি। ভাই বাঁচাও, মারাত্মক ঝামেলায় পড়েছি, 24 লক্ষ টাকা লাগবে। মেসেজের নিচে একটা হাত জোর করে ক্ষমা চাওয়ার ইমোজি। আমার স্বামী রনি ফোনটা স্ক্রিনের দিকটা নিচে দিয়ে টেবিলের উপর করে রাখলো। তারপর খুব নির্বিকার ভাবে চামচ দিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। চোখের একটা পলকও পড়লো না তার। তোমার ভাইয়ের আবার কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। ও তো এখনো ছোট, ওর আবার কি এমন বড় সমস্যা হবে? সে খুব শান্ত গলায় উত্তর দিল, আমার কাছে 24 লক্ষ টাকা চাই। আমি বললাম, 24 লক্ষ টাকা কিন্তু ছোট কোনো অঙ্ক নয়। আমার স্বামী বলল, ও ওর বন্ধুর সাথে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চায়, ক্যাপিটাল লাগবে। আমার প্রায় হেসে ফেলার দশা হলো। সিয়ামের বয়স 24 বছর। কাপড় বদলানোর চেয়েও দ্রুত সে চাকরি বদলায়। আর তার সবচেয়ে বড় শখ হলো ফ্রেন্ডদের সাথে গুলশানের লাউঞ্জ আর আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো ক্লাবে গিয়ে প্রজেক্ট ইন্সপেকশন করা। ও যেটাকে ছোট ব্যবসা বলছে সেটা আসলে জুয়া খেলার দেনা। আমার কাছে এত টাকার ক্যাশ নেই। আমি সত্যিটাই বললাম, কারণ এই সংসারে টাকা পয়সার প্রতিটি হিসাব আমার নখদর্পণে। সে বলল, তোমার মিডিয়ারের বোনাসের যে লাখখানেক টাকা বাকি আছে সেটা কি এখনো আছে? আমি আমার ওখান থেকে আরো কিছু মিল করে দেই, ওটা আপাতত ওকে দিয়ে দাও। আমি বললাম, তোমার নিজের কোনো টাকা আছে? তোমার টাকা কোথায়? আমি সরাসরি ওর চোখের দিকে তাকালাম। গত মাসে তোমার বেতনটা কোথায় গেল? 3,20,000 টাকা বেতন পাও তুমি, অথচ এই সংসারে তার একটা টাকাও ঢুকতে দেখিনি। রনি সুপের বাটিটা ধপ করে টেবিলের উপর নামিয়ে রাখলো। তার মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। সে বলল, আমি টাকাটা আমাকে দিয়ে দিয়েছি। আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওনার কি টাকার দরকার নেই? আর আমার ভাইয়ের কোনো চাকরিও নেই, ওরও তো হাত খরচের দরকার আছে, তাই না? আমি বললাম, তার মানে তোমার 3,20,000 টাকার পুরো বেতনটাই তুমি তোমার মা আর ভাইকে দিয়ে দাও? আমাদের নিজেদের জন্য একটা টাকাও রাখো না কেন? তাতে কোনো সমস্যা আছে? সে ভ্রুকুচকে চরম অবজ্ঞা নিয়ে আমার দিকে তাকালো। ওটা আমার টাকা, আমি কঠোর পরিশ্রম করে ওটা আয় করি। বুকের ভেতর দলা পাকিয়ে আসা রাগটাকে চেপে রাখার জন্য আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। রনি, আমরা বিয়ে করেছি। এই ফ্ল্যাটের হোম লোনে কিস্তি আমি দেই, গ্যাস, বিদ্যুৎ, পানি আর সোসাইটি সার্ভিস চার্জ কিন্তু আমিই দেই। এমনকি প্রতিদিনের কাঁচা বাজার আর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসও আমি কিনি। তুমি এই সংসারের একটা অংশ। আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য কি তোমার বেতনের সামান্য অংশ তুলে রাখা উচিত নয়? এই প্রথম আমি এত সরাসরি ওর সাথে কথা বললাম। গত 3 বছর ধরে আমি সবসময় ভেবে এসেছি যে ও একদিন না একদিন আমার পরিস্থিতিটা বুঝবে। আমি ভাবতাম সংসার মানে দুজনের যৌথ দায়িত্ব, কিন্তু আজ বুঝতে পারলাম আমি কতটা ভুলের মধ্যে ছিলাম। রনি কুৎসিত একটা উপহাসের হাসি আসলো। সেই হাসির শব্দটা বরফ শীতল সূর্যের মতো আমার কানে এসে বিঁধলো। দিয়া, দয়া করে একটু বাস্তবে ফেরত। শোনো, আমি টাকা আয় করি কারণ আমার সেই যোগ্যতা আছে। আমি কিভাবে খরচ করব সেটা আমার পার্সোনাল ট্র্যাজেডি। মা আর ভাইকে টাকা দেওয়াটা আমার পরিবারের প্রতি ভালোবাসা আর দায়িত্ব প্রকাশের নিজস্ব উপায়। সে কিছুটা আমার দিকে ঝুঁকে এলো। প্রতিটি শব্দ আমার মুখে চড়ের মতো আসছে পড়লো। আমার ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তুমি মাসে সামান্য কটা টাকা আয় করো। ফ্ল্যাটের কিস্তি দেওয়ার পর তোমার কাছে আরো কিছু অবশিষ্ট থাকে। আর এখন তুমি এসেছো আমার 3,20,000 টাকার হিসাব নিতে। নিজের যোগ্যতা নিয়ে একটু ভাবো। তোমাকে কতটা হাস্যকর শোনাচ্ছে বুঝতে পারছো? টেবিলের নিচে আমার হাত দুটো রাগে কাঁপছিল। ঠিক আছে, আমি শুধু এই দুটো শব্দই উচ্চারণ করলাম। ঘরটা হঠাৎ করে একদম নিস্তেজ হয়ে গেল। রনি আমার এমন শান্ত প্রতিক্রিয়া দেখে কিছুটা অবাক হলো। হয়তো সে ভেবেছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করব বা ওর সাথে একটা বিশাল ঝগড়া বাঁধিয়ে দেব, কিন্তু